নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি 4:04। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, হোটেলের ঘরে প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী প্রেমিক। মৃতের নাম রাকেশ কুমার শাহ। প্রেমিকা নিক্কু দুবে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। দুজনেই বজবজের বাসিন্দা। 3:30টার সময় রাহুলকে ফোন করে নিক্কু। ক্লায়েন্টের সঙ্গে আছি এমনটাই নিক্কু জানায় এবং 4:55 নিক্কুকে ফোন রাহুলের। যে ঘটনা, ফোন করে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে নিক্কু। গেস্ট হাউসে যে ঘটনা ঘটেছে, 39 সেকেন্ডের কথা হয় নিক্কু রাহুলের। 39 সেকেন্ডের কথা হয়। রাহুলকে নিজের ছবিও পাঠায় নিক্কু। 3:30টার সময় রাহুলকে ফোন করে নিক্কু এবং যে যুবক মারা গেছে, নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছে রাকেশ, সেখানে এই গোটা ঘটনা থেকে ত্রিকোণ প্রেমের সম্পর্কের একটা ইঙ্গিত পাচ্ছে পুলিশ। যদিও পুলিশ তদন্ত করে দেখছে ঠিক কি ঘটনা ঘটে থাকতে পারে এবং কেন তাকে মারা হয়েছে সে সমস্ত কিছু স্পষ্ট করে জানার চেষ্টা করছে পুলিশ। যেটা বলা হচ্ছে যে এই রাকেশ এবং নিক্কুর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, সেখান থেকে নিক্কু বেরিয়ে আসতে চেয়েছিল এবং তারপরেই তার উপর ক্ষোভ তৈরি হয় রাকেশের। তাকে একটি গেস্ট হাউসে ডাকে এবং সেখানে গুলি করে হাসপাতালে জখম অবস্থায় চিকিৎসাধীন নিক্কু। অন্যদিকে রাকেশ আত্মঘাতী হয়েছে, নিজেকে গুলি মেরে আত্মঘাতী হয়েছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেখানে বলা হচ্ছে 3:30টার সময় নিক্কু রাহুলকে ফোন করেছিল, ঠিক এই ঘটনাটা কি তথ্য কি সামনে আসছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল যে ঘটনা ঘটেছে এবং পুলিশ সূত্রে যেমনটা জানানো হয়েছিল যে নিউ মেট্রো গেস্ট হাউস লেক গার্ডেন্সে, সেখানে এই গেস্ট হাউসে 2টোর সময় চেক ইন করে এই রাহুল এবং নিক্কু। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে এই সুইসাইড নোটে যার নাম উল্লেখ রয়েছে রাহুল, এই রাহুল তিনি জানাচ্ছেন যে 3:44 তাকে ফোন করে এই নিক্কু এবং ফোন করে বলে, অর্থাৎ সেই যে গেস্ট হাউসে চেক ইন করার পরেও কিন্তু 3:44 তিনি ফোন করেন এবং ফোন করে রাহুলকে বলে যে তিনি একজন ক্লায়েন্টের সঙ্গে রয়েছে, পরে কথা বলবে, 30 মিনিট পর কল করছি বলে এমনটাই জানিয়ে ফোন কেটে দেয় এবং তারপর দীর্ঘক্ষণ 4:50 নাগাদ ফোন করে এই রাহুল ফোন করে এই নিক্কুকে এবং সেই সময় ফোন ধরে নিক্কু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। 39 সেকেন্ড কথা হয় সেই ফোনে এবং তারপরেই ফোন কেটে যায় এবং তারপর বারংবার চেষ্টা করে রাহুল ফোন করার এবং একবার ফোন রিসিভ করলে তিনি বলেন যে রাহুল বিশ্বাস করতে চাইছিল না যে তার পেটে গুলি লেগেছে এবং তিনি বলেন যে ছবি পাঠানোর জন্য এবং তারপরে কিন্তু এই নিক্কুর তরফ থেকে সেই ছবি এবং স্পট থেকে ছবি, তার কি অবস্থা সেই ছবিও কিন্তু পাঠানো হয় বলে এমনটাই রাহুল দাবি করেছে। এবং পাশাপাশি আরো একটি চাঞ্চল্যকর তথ্য তোমাকে দিয়ে রাখবো যে আগ্নেয়াস্ত্র দিয়ে আগেও নিক্কুকে ভয় দেখিয়েছে বলে এমনটাই রাকেশ আগেও ভয় দেখিয়েছে বলে এমনটাই দাবি করেছে রাহুল এবং তিনি বলেছেন যে নিক্কু তাকে জানিয়েছিল যে হাবিলদার তাকে আগেও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়েছে, এমনটা কিন্তু নিক্কু রাহুলকে বলেছিল। এবং কোথা থেকে এই 9mm পিস্তল পেল এবং কোন ক্রিমিনাল, এই রাহুলের পরিচয় কি জানা যাচ্ছে এবং তার সাথে এই যে যুবতী তার কি সম্পর্ক সেটা কি স্পষ্টভাবে সামনে এসেছে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে এই যে রাহুল যার নাম উল্লেখ ছিল, সেই নাম যে উল্লেখ ছিল তিনি জানিয়েছেন যে তার ডাক নাম হচ্ছে রাহুল, কিন্তু আসলে তার নাম হচ্ছে ইজামুল এবং সে তার 2 মাস হলো পরিচয় এই নিক্কুর সঙ্গে, কারণ তার ভাই কাজ করে তার সঙ্গে রঙের কাজ করে, সেই থেকেই সেই সূত্র ধরে পরিচয় বলে এমনটাই জানাতো। এবং এই যে ইজামুল বাবুল, তিনি এই নিক্কুর বাড়িতে অবধি গিয়েছিল এবং সেটা পছন্দ করতো না রাকেশ, এমনটাও তিনি দাবি করেছেন এবং সেই কারণের জন্য নিক্কুর বাবা মা তাকে বলেছে যে যাতে তিনি আর বাড়িতে না আসেন এবং তারা যে নিক্কু তার সঙ্গে ছিল বলে এমনটাও কিন্তু দাবি করেছেন এই রাহুল। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, আমাদের কলকাতা টিভির পক্ষ থেকে এক্সক্লুসিভলি তার সঙ্গে কথা বলা হয়েছিল, তিনি কিন্তু এমনটাই দাবি করেছেন। ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে এবং যেটা জানা যাচ্ছে যে 3:30টার সময় রাহুলকে ফোন করে নিক্কু এবং তাকে বলে যে ক্লায়েন্টের সঙ্গে আছি, পরে কথা বলবো। এরপর যখন প্রায় কয়েক ঘন্টা পর আবার রাহুল নিক্কুকে ফোন করে, তখন নিক্কু জানায় যে সে বিপদে পড়েছে, তাকে বাঁচানোর কথা বলে
এই ৩৯ সেকেন্ডের একটা কথোপকথন দুজনের মধ্যে হয়েছে বলে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। এখনো বিপদ কাটেনি নিকু দুবের, কিডনির কাছে গুলি আটকে আছে সূত্রের খবর। এমনটাই, স্থিতিশীল হলেও এখনই অস্ত্রোপচার করা যাচ্ছে না। যাদবপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি তরুণী, এখনই অস্ত্রোপচার করা যাচ্ছে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং বেসরকারি হাসপাতালে তরুণী চিকিৎসাধীন এমনটাই সূত্রের খবর। যে বিপদ কিন্তু কাটেনি, কারণ কিডনির কাছে সেই গুলি আটকে রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিকু দুবে। যাদবপুরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, বিপদ এখনো কাটেনি এবং অস্ত্রোপচার করা যাচ্ছে না বলেই কিন্তু হাসপাতাল সূত্রে খবর। আসছি পরের খবরে। চোপড়া কাণ্ডে বুধবার রাতে গ্রেফতার আরো দুজন, ইতিমধ্যেই দুজনকেও গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত চোপড়া কাণ্ডে গ্রেফতার মোট 4 জন। ধৃত আব্দুল রফ ও তাহেরুল ইসলাম, ধৃতদের আজ কোর্টে পেশ করা হয়। এই নিয়ে চোপড়া কাণ্ডে মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আমরা জানি যে জেসিবি মূল অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি বুধা বলে একজনকে গ্রেফতার করা হয়েছে, সেটার ঘনিষ্ঠ, এবং আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। এবং যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছিল, সেই যে ঘটনার ভিডিও যে ভাইরাল হয়েছিল, সেই ভিডিও দেখে কিন্তু ভিডিও কালেক্ট করে সেখান থেকে পুলিশ সেই ভিডিও দেখে এবং তারপরে কিন্তু একের পর এক গ্রেফতারির খবর সামনে আসছে যে আরো দুজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে মোট গ্রেফতারির সংখ্যা হচ্ছে 4। চোপড়া কাণ্ডে বুধবার রাতে আরো দুজনকে গ্রেফতার করা হলো। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে, কি জানতে পারছো, তাদের কি পরিচয় এবং তাদের কি ভূমিকা ছিল সেখানে? দেখো, গতকালের পর আজ কিন্তু আবার 2 জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে পেশ করেছে। তাদের নাম মোহাম্মদ রাউফ ও আমিরুল ইসলাম। এই 2 জনকে কিন্তু 5 দিনের পিসি পেয়েছে। 10 দিনের পিসি চেয়েছিল এবং সেখানে 5 দিনের পিসি পেয়েছে। তারাও কিন্তু এই ঘটনার সাথে যুক্ত ছিল। ভিডিও ফুটেজ দেখে পুলিশ তদন্ত করে এই 2 জনকে কিন্তু আটক করেছে এবং তারপর তাদেরকে গ্রেফতার করে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করেছে। ধন্যবাদ বিক্রমাদিত্য। কথা বললাম প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাসের সঙ্গে। অন্যদিকে চোপড়ায় জাতীয় মানবাধিকার কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল। চোপড়ার নির্যাতিতা মহিলার বাড়ি যায় মানবাধিকার কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল। ফোনে রয়েছেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, কি কথা হয় তাদের মধ্যে? দেখো, নির্যাতিতার সাথে কথা বলেন 4 সদস্যের একটি প্রতিনিধি দল, কেন্দ্রীয় প্রতিনিধি দল ছিলেন তারা, এবং তাদের 3 জন ছিলেন পুরুষ, 1 জন ছিলেন মহিলা। কিন্তু তারা প্রতিনিধি দল এসে নির্যাতিতার সাথে কথা বলে এবং নিজ যে ব্যক্তি তার সাথে কথা বলে চোপড়া থেকে চলে এসেছেন, কিন্তু সাংবাদিকদের সাথে তারা কিন্তু কোনো রকম ভাবে মুখ খোলেননি। তারা যা রিপোর্ট সেটা কেন্দ্র সরকারকে দেবেন বলে জানিয়েছেন। কতক্ষণ ছিলেন তারা সেখানে? প্রায় ঘন্টা দেড়েক মতো ছিলেন তারা, এবং সেখানে তারা বিভিন্ন জায়গা ঘোরেন এবং সেখানে খুঁটিয়ে নাটিয়ে সব পরীক্ষা করেন এবং সেই নির্যাতিতার সাথে কথা বলেন প্রায় 8 ঘন্টা থেকে 45 মিনিট। তারপরে তারা থানার দিকে যান এবং থানার না থেকেই থানার পাশ থেকে ঘুরে কিন্তু চলে আসেন। ধন্যবাদ বিক্রমাদিত্য। কথা বললাম প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাসের সঙ্গে। নির্যাতিতার সঙ্গে কথা বলেন 4 সদস্যের প্রতিনিধি দল। জাতীয় মানবাধিকার কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল তারা চোপড়ায় পৌঁছন এবং সেখানকার এলাকা ঘুরে দেখেন, কথা বলেন নির্যাতিতার সঙ্গে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অবশেষে গ্রেফতার কামারহাটি কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং। মা ও ছেলেকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত গতকাল রাতে বরানগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার 4 দিন পর গ্রেফতার করা হলো জয়ন্ত সিংকে। অর্থাৎ 4 দিন ধরে কেন তাকে গ্রেফতার করা হচ্ছিল না, তিনি কোথায় ছিলেন, বিভিন্ন প্রশ্ন কিন্তু সামনে আসছে। এবং 4 দিনের পুলিশ হেফাজত ইতিমধ্যেই হয়েছে জয়ন্ত সিং এর। 4 দিনের পুলিশ হেফাজত জয়ন্ত সিং এর, নির্দেশ ব্যারাকপুর আদালতের। এবং যে ঘটনা ঘটেছিল মা ও ছেলেকে মারধরের,
তারপরে এই যে মূল অভিযুক্ত জয়ন্ত সিং সে পলাতক ছিল, সে উত্তরবঙ্গে গা ঢাকা দিয়েছিল এবং কেন তাকে গ্রেফতার করতে পারছে না পুলিশ, সে কোথায় রয়েছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছিল। এবার অবশ্যই 4 দিন পর জয়ন্ত সিংকে গ্রেফতার করা হলো। তার 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। ঘটনার 4 দিন পর গ্রেফতার জয়ন্ত সিং। কামারহাটি কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং, তাকে ঘটনার 4 দিন পর গ্রেফতার করা হয়। মা ও ছেলেকে মারধরের পর থেকে এই অভিযুক্ত সে পলাতক ছিল, উত্তরবঙ্গে গা ঢাকা দিয়েছিল এবং তারপরে 4 দিন পর তাকে গ্রেফতার করা হলো। এবং জয়ন্ত সিং এর 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। মহিলা ও ছেলেকে মারধরের পর উত্তরবঙ্গে আত্মগোপন করে জয়ন্ত সিং। গাড়ি চালিয়ে উত্তরবঙ্গে পালিয়ে যায় জয়ন্ত। টাকা শেষ হয়ে যাওয়ায় কলকাতায় ফিরে আসে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। বরানগর থেকে জয়ন্ত সিংকে গ্রেফতার করে পুলিশ। ফোনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ জয়ন্ত সিং এর, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে যে মামলা করা হয়েছিল তার পক্ষে আজকে সকালবেলায় জয়ন্ত সিং যখন ব্যারাকপুর মহকুমা আদালতে আনা হয়, দীর্ঘক্ষণ তাকে নিয়ে কথাবার্তা চলে এবং ব্যারাকপুর কোর্টের যারা বিচারক রয়েছেন সেই বিচারক 4 দিনের পুলিশি হেফাজত নির্দেশ দেন। ইতিমধ্যেই জানিয়ে কিন্তু জয়ন্ত সিং বলেছেন যে তাকে প্রথম থেকে তাকে বলে আসছেন যে তাকে ফাঁসানো হয়েছে এবং সেই ঘটনায় কিন্তু এখনো অব্দি 4 দিনের থেকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতের তরফ থেকে। ইন্দ্রাণী, ধন্যবাদ শুভজিৎ। কথা বললাম প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে এবং 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে জয়ন্ত সিংকে, নির্দেশ ব্যারাকপুর আদালতের। জয়ন্ত সিংকে কেন গ্রেফতার করা হচ্ছে না, 4 দিন ধরে সে কোথায় রয়েছে, সমস্ত প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছিলেন এবং আমরা এই বিষয়ে কথা বলেছি কংগ্রেস নেতা সৌম্য রায়ের সঙ্গে, আমরা কথা বলেছি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, অন্যদিকে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছি আমরা। কি বলেছেন তারা, শোনাব আপনাদের। দেখুন, সমস্ত দুষ্কৃতি এখন তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া। কার্যত একটা নিয়ন্ত্রণহীন রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের কোনো শৃঙ্খলা নেই, শুধুমাত্র হাতে পতাকা নিলেই বা কোনো মিছিলে হাঁটলেই যে দলের সদস্য হয়ে যাওয়া যায়। তো স্বাভাবিকভাবেই যেখানে প্রশাসনের সঙ্গে শাসক দলের মধ্যে সূক্ষ্ম বিভাজন রেখাটুকু অবশিষ্ট নেই, সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে, সেখানে এই ধরনের দুষ্কৃতীদের পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। 4 দিন পরে সে গ্রেপ্তার হলো নাকি গ্রেপ্তার করানো হলো, পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে আজকে দুষ্কৃতীরা সম্পূর্ণ ভয়মুক্ত হয়ে গেছে। তারা মনে করছে এই সমাজটা তাদের সমাজ, এই সরকারটা তাদের সরকার, তাদের কেউ কিছু করতে পারবে না। দেখুন, পুলিশের দক্ষতা, পুলিশের ইয়ে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এরা অত্যন্ত দক্ষ, কিন্তু এই 4 দিন ধরে একজন অপরাধীকে ধরতে ওই অঞ্চলে ঘুরে ফিরে বেড়াচ্ছিল, সময় লাগে। কার নির্দেশের অপেক্ষা করছিল বলুন তো? এই প্রভাবশালী কারা? এর কার এই শাহজাহানদের যেমন অবস্থা হয় এরাও তাই। আজকে এদের এত বুকের ছাতি চওড়া হয়, এদের মাথার উপরে আশীর্বাদের হাত না থাকলে কার নির্দেশের অপেক্ষা করছিল পুলিশ? এই যা এতদিন ধরে ধরতে পারছে না, তাকে ধরা হলো কোথায়? ডানলপের আইএসআই সামনে থেকে, তার মানে এলাকায় ঘোরাফেরা করছিল। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, তারা যখন মনে করবে তখন আত্মসমর্পণ করবে বা তাদেরকে ধরা হবে। শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। এখন আমরা চাইবো এটা দ্রুত তদন্ত শেষ করে যাতে একটা যথাযোগ্য শাস্তি হয় এবং সেটা জনসমক্ষে ব্যাপক প্রচার করা হয় যে এই অপরাধে এই শাস্তি হয়েছে। তাহলে আগামী দিনে সমাজে এই সমস্ত যারা অসভ্যতা করেন তারা খানিকটা শিক্ষা পাবেন বলে আমার মনে। কি বলেছেন এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়, শোনাব আপনাদের। ও এখন জেলে থাকা উচিত, সরকারি আইনজীবীদের দেখা উচিত যাতে ও বেল না পায়। তো আমি কত জায়গায় যাই, কত লোকের ফটো, আমার সাথে কোনো বিরাট ঘনিষ্ঠতা ছিল না।
আমি যতদূর জানি যে একটা ফটো, আমি একটা ফুটবল টুর্নামেন্টে প্রাইজ দিতে গিয়েছিলাম, সেইখানে মঞ্চে ছিল। সিপিএম পার্টি অফিস ভাঙা নিয়ে কাঁচরাপাড়ায় উত্তেজনা। তৃণমূলের দাবি পার্টি অফিস ভাঙা হবে, এমনটাই কিন্তু সিপিএম দাবি করছে। আলোচনা করে ভাঙতে হবে। ঘটনাস্থলে তুমুল উত্তেজনা। সিপিএম এর পার্টি অফিস ভাঙা নিয়ে তুমুল উত্তেজনা। দেখতে পাচ্ছেন সেই ছবি। পার্টি অফিস ভাঙা ঘিরে তুমুল উত্তেজনা। সিপিএম পার্টি অফিস ভাঙা নিয়ে কাঁচরাপাড়ায় উত্তেজনা। তৃণমূলের দাবি পার্টি অফিস ভাঙতে হবে এবং সিপিএম এর দাবি আলোচনা করে ভাঙতে হবে। ঘটনাস্থলে তুমুল উত্তেজনা। দেখতে পাচ্ছেন পার্টি অফিস ভাঙার কাজ চলছে। পরে রয়েছেন প্রতিনিধি টোনা সিংহরায়। টোনা, কি জানতে পারছো? দেখো, কালকে থেকে কিন্তু কাঁচরাপাড়া পৌরসভা বিভিন্ন অঞ্চল যেখানে জবরদখল করে রয়েছে দোকানদাররা সরকারি জায়গায়, সেগুলি উচ্ছেদ চলছিল। সেই উচ্ছেদ আজকে তার দ্বিতীয় পার্ট ছিল। দ্বিতীয় পার্টে যখন কাঁচরাপাড়া মিলননগরের একটা সিপিএম এর পার্টি অফিস থাকে, সেখানে যখন সিপিএম এর পার্টি অফিস সরকারি জায়গায় অভিযোগ এবং ভাঙতে যায় যখন ইও সাহেবের উপস্থিতিতে, সেই সময় সিপিএম এর যারা কর্মীরা রয়েছেন তারা ইও সাহেবকে ঘিরে বিক্ষোভ দেখান, ক্ষোভ দেখান। তাদের দাবি যে আলোচনা করে এই পার্টি অফিস ভাঙতে হবে, এখন ভাঙা যাবে না। তারপরে কিন্তু পাল্টা ওখানকার তৃণমূল কর্মীরা রয়েছে, তারাও কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে যে এই সিপিএম পার্টি অফিস যতক্ষণ না ভাঙা না হবে ততক্ষণ কিন্তু অন্য কোনো কিছু ভাঙতে দেওয়া হবে না। তারপরে একটা উত্তেজনার সৃষ্টি হয়। তারপরে বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে ইও সাহেব নিজে উপস্থিত থেকেই পরে কিন্তু সিপিএম এর ওই পার্টি অফিস ভেঙে দেওয়া হয়। তারপরেই সিপিএম এর যারা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ দেখান। তারা বলেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই পার্টি অফিস ভাঙা হয়েছে। তারপরে তৃণমূল থেকে দাবি করেন যে এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটা যেহেতু সরকারি জায়গায় রয়েছে, সরকারি জায়গায় যদি সমস্ত দোকান ভাঙা হয় সিপিএম এর ওই পার্টি অফিসও ভাঙতে হবে। ধন্যবাদ টোনা। কথা বললাম প্রতিনিধি টোনা সিংহ রায়ের সঙ্গে। সিপিএম এর পার্টি অফিস ভাঙার কাজ চলছে। তুমুল উত্তেজনা এই ঘটনাকে কেন্দ্র করে এবং সরকারি জায়গায় এই পার্টি অফিস বানানো হয়েছিল, তাই ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আরো খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিজেপি নেতা জীবন চক্রবর্তীকে সাসপেন্ড করল দল। লোকসভা ভোটে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ায় জীবন চক্রবর্তী। সুভাষ সরকার নাপাসান জীবনের দল বিরোধী কাজের জন্য শোকজ করা হয়েছে। 7 দিনের মধ্যে উত্তর চাইল দল। চিঠি পেলে উত্তর দেব বললেন জীবন চক্রবর্তী। তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন লোকসভায় এবং তার জন্যই দল বিরোধী কাজ করায় তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তিনি বলেছেন যে চিঠি পেলে উত্তর দেব, এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন জীবন চক্রবর্তী। তার বক্তব্য যে সুভাষ সরকার নাপাসান, তাই তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন লোকসভা নির্বাচনে। বিজেপি নেতা জীবন চক্রবর্তীকে সাসপেন্ড করলো দল। লোকসভা ভোটে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ায় জীবন চক্রবর্তী। সুভাষ সরকারকে তার পছন্দ নয়, তাই তিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। জীবনের দল বিরোধী কাজের জন্য শোকজ। 7 দিনের মধ্যে উত্তর চাইল দল। চিঠি পেলে উত্তর দেব, এমনটি বলেছেন জীবন চক্রবর্তী। বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কি বলছে বিজেপি এবং কি বলছে জীবন চক্রবর্তী? এর জন্য 7 দিনের জন্য শোকজ 7 দিনের মধ্যে পত্র মারফত সেই শোকজের জবাব চাওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ছাতনার বিজেপির প্রাক্তন নেতা জীবন চক্রবর্তীকে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে জীবন চক্রবর্তী গত 2024-এর লোকসভা নির্বাচনে সুভাষ সরকার অর্থাৎ দলীয় প্রার্থী সুভাষ সরকারকে পছন্দ না হওয়ার কারণে তিনি এবং তার একটা বিজেপির একটা বিক্ষুব্ধ অংশ, সুভাষ বিরোধী অংশ, যারা সরাসরি সুভাষ সরকারের বিরুদ্ধে
ভোট প্রচারে নেমে নির্দল হয়ে লড়াই করেছিলেন জীবন চক্রবর্তী, এবং জীবন চক্রবর্তীর সাথে সাথ দিয়েছিলেন বিজেপির একটা বড় অংশ, যারাও চাইছিলেন না সুভাষ সরকারকে প্রার্থী হিসেবে। তাই সুভাষ সরকারের প্রার্থী হিসেবে মেনে না নেওয়ার কারণেই তারা জীবন চক্রবর্তীকে সমর্থন করেছিলেন, এবং জীবন চক্রবর্তী তার ভোট প্রচারে সুভাষ সরকারকে ভোট দেবেন না এই দাবি, এই ভোটের প্রচারে তিনি এটাকেই সামনে রেখেছিলেন, এবং সেই জায়গা থেকে বাঁকুড়া লোকসভার আসন বিজেপির দ্বন্দ্বে হাতছাড়া হয়েছে বিজেপির, এবং এই আসন শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জয়লাভ করেছে অরূপ চক্রবর্তী। এবং এই কারণের মূলত এই কারণটাকেই পাখির চোখ করেই দেখা যাচ্ছে যে জীবন চক্রবর্তীকে শোকজের চিঠি ধরানো হয়েছে, এবং সেই শোকজের জবাব 7 দিনের মধ্যে তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে পত্র মারফত, এবং ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পরবর্তী নির্দেশ না আসছে ততক্ষণ পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা বিজেপির তরফ থেকেও কিন্তু একই কথাই বলা হয়েছে, জীবন চক্রবর্তীকে শোকজের কথা তারা স্বীকার করেছেন। তবে এই শোকজ করা হয়েছে বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশেই মূলত এই শোকজ করা হয়েছে। তবে বিজেপির যাকে শোকজ করা হয়েছে অর্থাৎ জীবন চক্রবর্তী, তাকে টেলিফোন করা হলে তার যেটা বক্তব্য, তিনি কোনো শোকজের চিঠি পাননি, তবে তিনি শোকজের চিঠি পেলে তার উত্তর দেওয়ার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। তবে তিনি একেবারে অস্বীকার করেছেন যে তার কাছে কোনো শোকজের চিঠি এসে পৌঁছয়নি। অর্থাৎ শোকজের চিঠিকে ঘিরেও বিজেপির যাকে শোকজ করা হচ্ছে অর্থাৎ জীবন চক্রবর্তী, তিনি যেমন অস্বীকার করছেন যে এখনো তিনি চিঠি পাননি, তবে বিজেপি জেলা নেতৃত্বের বক্তব্য যে তাকে শোকজের চিঠি পাঠানো হয়েছে, 7 দিনের মধ্যে শোকজের জবাব দেওয়া হয়েছে, এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ধন্যবাদ স্বরূপ। কথা বললাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। রায়গঞ্জের শুভেন্দু অধিকারীকে কালো পতাকা, পানিশালা টোল প্লাজার কাছে কালো পতাকা তৃণমূলের, শুভেন্দুর কুশপুতুল দাহ করা হয় বলে অভিযোগ, এবং শুভেন্দু অধিকারীকে রায়গঞ্জে কালো পতাকা দেখানো হয়, যার জেরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পানিশালা টোল প্লাজায় তাকে কালো পতাকা দেখানো হয় বলে কিন্তু জানা যাচ্ছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশেষ। বিক্রমাদিত্য, কি জানতে পারছো? অধিকারী যখন রায়গঞ্জে মধুপুরে সভা করতে আসছিলেন, জনসভা করতে আসছিলেন মানুষ ঘোষের হয়ে, সেই সময় কিন্তু পানিশালা যে টোল প্লাজা আছে সেখানে কিছু ব্যক্তি কালো পতাকা দেখায় এবং তার কিছু প্রতিযোগিতা দেওয়া করে। মূলত এইখানে 2017 সালে যে ইলেকশন হয়েছিল, মিউনিসিপ্যালিটি ইলেকশন, সেই ইলেকশনে কিন্তু শুভেন্দু অধিকারী নির্দেশ অনুযায়ী কিন্তু রায়গঞ্জে বিভিন্ন অঞ্চলের প্রচুর সন্ত্রাস হয়েছিল। সেই সন্ত্রাসের জন্য শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন তারা নিজেদের সাধারণ মানুষ বলে অভিহিত করেছে, কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের একমাত্র কর্মী বলে জানা গিয়েছে। ধন্যবাদ বিক্রমাদিত্য। কথা বললাম প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস সঙ্গে। শুভেন্দু অধিকারীকে রায়গঞ্জে কালো পতাকা এবং তার পুষ্পতুল দাহ করা হয়। অফিসে বিডিও আইবুড়ো ভাত, বিডিওকে আইবুড়ো ভাত খাওয়ালেন তৃণমূল নেত্রীর পা ছুঁয়ে প্রণাম সরকারি অফিসারে। পূর্ব বর্ধমানের 1 নম্বর ব্লকের বিডিও রজনীশ যাদব এবং তাকে আইবুড়ো ভাত খাওয়ানো নিয়ে কিন্তু রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে, এবং তৃণমূল নেত্রী সেই আইবুড়ো ভাতের অনুষ্ঠান আয়োজন করেন এবং তার পা ছুঁয়ে প্রণাম করেন সেই সরকারি অফিসার। অফিসেই বিডিও আইবুড়ো ভাতের অনুষ্ঠান, বিডিওকে পা ছুঁয়ে প্রণাম সরকারি অফিসারের। পূর্ব বর্ধমানের 1 নম্বর ব্লকের বিডিও রজনীশ যাদব তার সামনে বিয়ে এবং সেই মতোই আইবুড়ো ভাতের আয়োজন করেছেন তৃণমূল নেত্রী। পঞ্চায়েত অফিসেই সেখানে তাকে খাওয়ানো হচ্ছে আইবুড়ো ভাত। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, অফিসেই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে,
হ্যাঁ একদমই ইন্দ্রাণী, দেখো যেটা সোশ্যাল মাধ্যমে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটাই দেখা যাচ্ছে যে বর্ধমান 1 নম্বর ব্লকের যে বিডিও সাহেব আছেন সেই বিডিওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সঙ্গে রয়েছে বেশ তৃণমূলের নেতারা। যেটা জানা যাচ্ছে যে সামনের সপ্তাহে বিডিও রজনীশ কুমার যাদবের বিয়ে, তার আগে যেটা প্রথা থাকে যে আইবুড়ো ভাত খাওয়ানো, সেইভাবে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে এবং তিনি ভিডিও নিজে স্বীকারও করে নিয়েছেন যে হ্যাঁ আইবুড়ো ভাত খেয়েছি, অফিসের একটা পাশের ঘরে খাওয়া হয়েছে, সেটাও অফিস চত্বরের মধ্যে পড়ে। এই নিয়ে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করেন এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা বর্ধমানে মৃত্যুঞ্জয় চন্দ্র জানান যে আইবুড়ো ভাত খাওয়ানো ভালো এবং পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, সেটাও খুব ভালো কথা। কিন্তু এই যে ছবিটা, এটা অফিসের বাইরে হলেই ভালো হতো, যেখানে মানুষ নিত্যদিন আসে কাজের জন্য, সেখানে কাজ বন্ধ করে এরকম একটা অনুষ্ঠান না করাই প্রয়োজন ছিল। তবে এটা ঠিক হয়নি। অপরদিকে তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস তিনি জানান যে এটা কোনো খারাপ জিনিস নয়, এটা ভালো জিনিস। একজন বয়স্ক মানুষের পায়ে হাত দিয়ে তিনি প্রণাম করেছেন, করতেই পারেন, তার চেয়ারটার দাম থাকতে পারে, কিন্তু সম্মানে তিনি অনেক বড়। সরকারি অফিসে এইভাবে আইবুড়ো ভাতের অনুষ্ঠান আয়োজন করা হলো, কি বলছেন এই তৃণমূল নেত্রী এবং কি বলছেন ভিডিও, তাদের কি বক্তব্য? ভিডিও যেটা বলছেন যে ওনাকে মায়ের বয়সী উনি, সেই কারণেই উনি আমাকে আইবুড়ো ভাত খাইয়েছেন এবং ওনাকে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেছিলাম, এই কারণেই উনি আমার মায়ের সমতুল্য। অপরদিকে কাকলিতা গুপ্ত যিনি ব্লক সভাপতি, তিনিও জানাচ্ছেন, তৃণমূলের ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনিও জানাচ্ছেন যে উনি আমার ছেলের সমান, ছেলের বয়সী হবে, তা ওনার বিয়ের খবর পেয়ে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। এতে আমি কোনো খারাপ কিছু দেখছি না, নিন্দুকেরা নিন্দা করতেই পারে। তবে যেটা সমালোচনার ঝড় উঠেছে যে অফিস চত্বরের মধ্যে এরকম আয়োজন না করলেই হতো, এটা বাইরে অন্য কোথাও কেউ করতে পারলে ভালো হতো। ইন্দ্রাণী। ধন্যবাদ চন্দন। কথা বললাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে। পঞ্চায়েত অফিসে বিডিওর আইবুড়ো ভাত, বিডিওকে আইবুড়ো ভাত খাওয়ান তৃণমূল নেত্রী এবং সেই তৃণমূল নেত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন সরকারি অফিসার। এই ঘটনা সামনে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে এবং বিতর্কের ঝড় উঠেছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা, আপনাকে স্বাগত জানাবো। পঞ্চায়েত অফিসে বিডিওর জন্য আইবুড়ো ভাতের আয়োজন করা হয় এবং এই ঘটনা সামনে আসার পরেই কিন্তু বেশ কিছু মন্তব্য হচ্ছে, কি বলবেন? না, সরকারের কাজ কেন মানুষ পর্যন্ত পৌঁছায় না, এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। বিডিওর তো কোনো কাজ নেই, সেই জন্য আইবুড়ো ভাত খেয়ে বেড়াচ্ছে। আর আইবুড়ো ভাত দিচ্ছে কে? তৃণমূলের নেত্রী। এর থেকে বোঝা যাচ্ছে যে ওই বিডিও অফিসটা তৃণমূলের অফিসে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ এই যদি সরকারি অফিসে সরকারি আমলা যদি এই জাতীয় ঘটনা ঘটায়, আইন ভঙ্গ করে, রীতিনীতি ভঙ্গ করে, আমি মনে করি যে স্বাভাবিকভাবেই পশ্চিম বাংলার যে প্রশাসন, তার মান সম্মান বলে কিছু আর থাকে না। অবিলম্বে ওই তৃণমূলের নেত্রী এবং বিডিওকে একসাথে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করছি। একেবারে, অনেক ধন্যবাদ। সময় আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি কাণ্ডে গ্রেফতার করা হলো একজনকে। বিহারের বেগুসরাই থেকে গ্রেফতার করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে। হাওড়ায় আরো ডাকাতির ঘটনায় সে যুক্ত বলে এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। বেগুসরাই থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি কাণ্ডে গ্রেফতার একজন, বিহারের বেগুসরাই থেকে গ্রেফতার করা হলো এবং হাওড়ায় আরো যে সমস্ত ডাকাতির ঘটনা ঘটেছিল তার সঙ্গে জড়িত রয়েছে এই অভিযুক্ত বলে পুলিশ সূত্রে খবর। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করে। হাওড়ায় আরো ডাকাতির ঘটনায় সে যুক্ত, এমনটাই পুলিশ সূত্রে খবর। ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, পুলিশ সূত্রে কি খবর? দেখো, একবারে পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে বিহারের বেগুসরাই থেকে এই ডোমজুর ডাকাতি কাণ্ডে, তুমি জানো দুঃসাহসিক ডাকাতি ঘটেছিল 11 জুন। সেই ঘটনায় এতদিন পরে গ্রেফতার হলো এবং হাওড়া গোয়েন্দা বিভাগের সিটি পুলিশের টিম একটি গেছিল এবং ওখানকার এসটিএফ অর্থাৎ বিহারের এসটিএফ বেগুসরাই থেকে একজন রবীন্দ্র সাহানি নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে। এখনো
এই ডাকাতের মূল পান্ডা বলে জানা যাচ্ছে। তবে আরও ওই ডাকাত দলের অনেকে রয়েছে। হাওড়ায় বিভিন্ন যে ডাকাতি, বিভিন্ন ছিনতাই, বড় সেই সমস্ত কাণ্ডের সঙ্গে যুক্ত এই রবীন্দ্র সাহানি, এবং এই রবীন্দ্র সাহানিকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে আনা হবে হাওড়ায়। তবে এখনো পর্যন্ত বিহারেতে রয়েছে, বিহারে আদালতে তোলা হবে, ট্রানজিট রিমান্ডে আনা হবে। তবে একটা বড় সড়ো সাফল্য বলা যেতে পারে হাওড়া সিটি পুলিশের, কেননা এই হাওড়া সিটি পুলিশ এই ডাকাতির পর থেকে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছিল। বিহারে তো তারা গেছিল এবং বিহারেতে তল্লাশি চালানোর পর তাদের হাতে প্রমাণ মেলে এবং যে ডাকাতের মূল পান্ডা বলা যেতে পারে এই মূল পান্ডাকে গ্রেপ্তার করায় বাকিরা গ্রেপ্তার হবে। তবে এই মুহূর্তে বড় চাঞ্চল্যকর খবর বলা যেতে পারে, ডোমজুর ডাকাতি কাণ্ডে একজনকে গ্রেপ্তার করলো হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বিহারের STF এর সহযোগিতায়। তাকে ট্রানজিট রিমান্ডে হাওড়া আনা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে আর কারা কারা ছিল, কোন কোন জায়গায় ছক ছিল, এখন নতুন কোনো ছক আছে কিনা, ডাকাতি সমস্ত বিষয়টা উঠে আসবে। তারপরে হাওড়া সিটি পুলিশের কাছে একটা বড় সাফল্য বলা যেতে পারে। ধন্যবাদ জগন্নাথ। কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। পুলিশের জালে সুবোধের সাগরেদ রোশন যাদব বিজেপি নেতা মনীষ শুক্লা খুনে গ্রেফতার। বিহারের বেউর জেলে বন্দী ছিল রোশন এবং এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জালে সুবোধের সাগরেদ। ফোনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, কি জানা যাচ্ছে? দেখো ইন্দ্রাণীজি, বিগত কয়েকদিন আগে ব্যারাকপুর মহকুমায় ঘটে যাওয়া বেশ কয়েকটি ব্যবসায়ী, অর্থাৎ তাপস ভগত থেকে শুরু করে অজয় মণ্ডল, প্রত্যেক ব্যবসায়ীকে কিন্তু এই রোশন যাদবের তরফ থেকে ফোন করা হয়েছিল। সুবোধ সিং এর সাকরেত বলে যে পরিচিত রোশন যাদব, তার তরফ থেকে ফোন করা হয়েছিল এবং সেই মামলার ঘটনায় পুলিশ ব্যারাকপুর মহকুমা আদালতের তরফ থেকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যে টিটাগড় থানায় তাকে নিয়ে যাওয়া হবে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে বিশেষ একটি তদন্তকারী টিম তাকে জিজ্ঞাসাবাদ করবে যে এই ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে। এবং আজকে তাকে সকালবেলায় বিহারের বেউর জেল থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে আনা হয়। প্রথমে 2020 সালে ঘটে যাওয়া মনীষ শুক্লা খুনের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার পরবর্তীকালে টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে এই এলাকায় যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে হুমকি দেওয়ার ঘটনায় তার নাম দেওয়া হয় এবং সেই ঘটনায় 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় টিটাগড় থানার পুলিশ এবং সেই ঘটনায় সম্মতি দিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারকের পক্ষ থেকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইন্দ্রাণীজি, ধন্যবাদ শুভজিৎ। কথা বললাম প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। সিআইডি হেফাজতে গোল্ডেন ডাকু সুবোধ সিং কলকাতায় এনে গ্যাংস্টারকে রাতভর জেরা। একাধিক রাজ্যে সুবোধের জাল ছড়িয়ে রয়েছে এমনটাই সূত্রের খবর এবং কোর মডেল গ্রুপের নেটওয়ার্ককেই পরপর দুষ্কর্ম। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতি মামলায় সিআইডি হেফাজতে সুবোধ। বিভিন্ন সোনার দোকানে ডাকাতি, খুন, হুমকির নেপথ্যেও কি তাহলে সুবোধ রয়েছে? এই ঘটনা তো সুবোধের যোগ খতিয়ে দেখছে সিআইডি। একাধিক রাজ্যে সুবোধের জাল ছড়িয়ে সিআইডি হেফাজতে গোল্ডেন ডাকু সুবোধ সিং কলকাতায় এনে গ্যাংস্টারকে রাতভর জেরা করা হয়। একাধিক রাজ্যে সুবোধের জাল ছড়িয়ে রয়েছে। কোর মডেল গ্রুপের নেটওয়ার্কেই পরপর দুষ্কর্ম। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির মামলায় সিআইডি হেফাজতে সুবোধ। বিভিন্ন সোনার দোকানে ডাকাতি, খুন, হুমকির নেপথ্যেও কি তাহলে সুবোধ রয়েছে? এই ঘটনাতেও সুবোধের যোগ খতিয়ে দেখছে সিআইডি। সিআইডি হেফাজতে গোল্ডেন ডাকু সুবোধ সিং কলকাতায় এনে গ্যাংস্টারকে রাতভর জেরা। একাধিক রাজ্যে সুবোধের জাল ছড়িয়ে কোর মডেল গ্রুপের নেটওয়ার্কেই পরপর দুষ্কর্ম। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতি মামলায় সিআইডি হেফাজতে সুবোধ। বিভিন্ন সোনার দোকানে ডাকাতি, খুন, হুমকির নেপথ্যেও কি তাহলে সে রয়েছে? এই ঘটনাতেও সুবোধের যোগ খতিয়ে দেখছে সিআইডি। অন্যান্য খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।
যে খবরের দিকে নজর রাখবো, আগ্নেয়াস্ত্র দিয়ে আগেও নিক্কুকে ভয় দেখিয়েছে রাকেশ, সেই কথা আগেও জানিয়েছিল নিক্কু, এমনটাই কিন্তু রাহুল দাবি করেছে যে রাহুলের সঙ্গে নিক্কুর কথা হয়েছিল ঘটনার সময়। কোথা থেকে 9mm পিস্তল পেল রাকেশ, অতীতে কোনো অপরাধ করেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং যুবতীকে গুলি করে, অর্থাৎ নিকুকে গুলি করে রাকেশ, তারপরেই আগ্নেয়াস্ত্র দিয়ে নিজে আত্মঘাতী হয়। এই ঘটনার পর থেকে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে, যেখানে ত্রিকোণ প্রেমের সম্পর্কের সেই বিষয়টাও কিন্তু সামনে উঠে আসছে, যদিও সেটা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে রাহুলকে ফোন করেছিল নিক্কু এবং সে জানিয়েছিল যে ক্লায়েন্টের সঙ্গে আছে, সে পরে কথা বলবে, তারপরে ঘটনা ঘটে যায় এবং সেই ঘটনায় প্রকাশ্যে আসে। বিস্তারিত কথা বলবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত পুলিশের কাছে কি তথ্য সামনে আসছে? কারণ ত্রিকোণ প্রেমের একটা বিষয় উঠে আসছে, এখনো পর্যন্ত পুলিশ কি জানাচ্ছে? একদমই, দেখো যে সুইসাইড নোটটা উদ্ধার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 6 থেকে 7 পাতার একটি সুইসাইড নোট, সেখানে কিন্তু এই ত্রিকোণ প্রেমের গল্পই একটা ইঙ্গিত দিচ্ছে। এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে একজন রাহুল রয় নামে এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে এবং সেই ব্যক্তির সঙ্গেই কলকাতা টিভি অর্থাৎ আমরা যোগাযোগ করি এবং সেই রাহুল রয়ের থেকে আমরা জানার চেষ্টা করি যে এই রাকেশকে তিনি চিনতেন কিনা। তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যে তিনি এই রাকেশকে চিনতেন না, যদিও তাকে হাবুলদার নামে তিনি চিনতেন বলে এমনটাই তিনি দাবি করেছেন। কারণ নিকুর মুখ থেকে তিনি এই হাবিলদারের নাম শুনেছিলেন, হাবিলদার কথাটা তিনি শুনেছিলেন এবং তিনি যেমনটা দাবি করেছেন যে নিকু তাকে মাঝের মধ্যেই বলতো যে এই হাবিলদার তাকে ভয় দেখাচ্ছে, কখনো কখনো আগ্নেয়াস্ত্র দিয়েও তাকে ভয় দেখিয়েছে বলে এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। এবং এখান থেকেই প্রশ্ন হচ্ছে যে 9mm পিস্তল কি তাহলে কালকেই শুধু আনা হয়েছিল, নাকি এর আগেও রাকেশের কাছে মজুদ ছিল এই 9mm পিস্তল? সেই বিষয়টা যেমন তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন। এবং পাশাপাশি আরো একটি বিষয় যেটা সন্দেহের দানা বাঁধছে, সেটা হচ্ছে যে নিকু সে কেন মিথ্যে কথা বলে এসেছিল। অর্থাৎ রাহুল যেমনটা দাবি করেছেন যে তিনি বলেছেন যে গতকালকে 2টোর সময়, আমরা জানি যে পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছিল যে এই যে গেস্ট হাউস যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমার ক্যামেরা পার্সন সেই গেস্ট হাউসের চিত্র তোমাকে দেখাচ্ছে, এই গেস্ট হাউসে 2টোর সময় তারা চেক ইন করেছে। এবং শুধু গতকালকে নয়, এর আগেও কিন্তু 3বার এই গেস্ট হাউসে তারা এসেছিলেন রাকেশ এবং নিকু। এবং গতকালকে যখন এই গেস্ট হাউসে 2টোর সময় আসে, তার আগে বজবজের বাড়ি থেকে নিকু প্রায় 11:30 সময় বেরোয় এবং সেই সময় কিন্তু এই নিকু রাহুলকে বলে আসে যে তিনি একজন ক্লায়েন্টের সঙ্গে মিট করতে যাচ্ছেন। এবং তারপরেই 3:54 বাজে, 3:44 যখন বাজে, সেই সময় কিন্তু নিকু তিনি জানিয়েছিলেন এই রাহুলকে ফোন করে যে একজন ক্লায়েন্টের সঙ্গে আছে, 1/2 ঘন্টার মধ্যে কল ব্যাক করছে। যখন 1/2 ঘন্টা হয়ে যায়, তারপরে দীর্ঘক্ষণ যখন কেটে যায়, 4:55 যখন ঘড়ির কাটায়, সেই সময় রাহুল ফোন করে নিকুকে এবং নিকু সেই সময় আর্তনাদ করে এবং চিৎকার করে বলে যে তাকে বাঁচানোর জন্য তাকে কেউ গুলি করছে এবং রাকেশের নামও উল্লেখ করে। সেই সময় রাহুল তার ভাইকে, অর্থাৎ নিকুর ভাইকে জিজ্ঞাসা করে কে এই রাকেশ। তখন তার ভাই এই পুরো বিষয়টা জানায় যে কে রাকেশ তার বাড়ির পাশে থাকে এবং তার দিদির সঙ্গে সম্পর্ক ছিল বলে এমনটাই উল্লেখ করে। এবং তারপরেই কিন্তু যেটা দেখা যায় যে নিকুর তরফ থেকে এই রাহুলকে একটি ছবি পাঠানো হয়, যেখানে রক্তাক্ত অবস্থায় নিকু, তার পেটে গুলি লেগেছে এবং সেই ছবি নিয়ে রাহুল সোজা যায় বজবজ থানায় এবং সেখান থেকে লালবাজারের সাথে কন্ট্যাক্ট করে তারপরে সেই রাহুল আসে পরবর্তীতে, যেখানে ইডিএফ এ ভর্তি রয়েছে এই নিকু, সেখানেই আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে এই সুইসাইড যে নোট, যে 6 থেকে 7 পাতার সুইসাইড নোট, এবং পুলিশ যেমনটা জানাচ্ছে বা সূত্র মারফত আমরা যেমনটা জানতে পারছি যে এই রাকেশের আগে থেকেই পরিকল্পনা করা ছিল যে নিকুকে খুন করবে এবং তারপরে নিজে আত্মঘাতী হবে। সেই কারণের জন্যই তার যেই 6-7 পাতার যে সুইসাইড নোট, সেটা আগে থেকেই তিনি লিখে এনেছিলেন, পূর্ব পরিকল্পনা ওয়াইজ তিনি লিখে এনেছিলেন। এবং সেই সুইসাইড নোট লিখে আনার পর গতকালকে তারা 2টোর সময় এই হোটেলে, এই গেস্ট হাউসে চেক ইন করে এবং তারপরে তারা নিজেদের মতো সময় কাটায়। এবং তারপরে এই যে ঘটনা যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু মূলত শুরু হয় 4টে
4টে থেকে 4:30-এর মধ্যে থেকে এই ঘটনা শুরু হয় বলে এমনটাই পুলিশ অনুমান করছে। কারণ গতকালকেই আমরা দেখেছি যে ফরেন্সিক এখানে এসেছিল এবং এখান থেকে একাধিক জিনিস কিন্তু এখান থেকে উদ্ধার তারা করেছেন, যেমন বিয়ারের বোতল অর্থাৎ মদের বোতল 2টি উদ্ধার করেছে, একটা সিল্ড বোতল ছিল, একটা ইউজ করা হয়েছে এবং একই সঙ্গে 3টে কন্ডম পাওয়া গিয়েছে, যার মধ্যে একটা ইউজ এবং বাকিগুলো সিল্ড রয়েছে এবং তার সঙ্গে একাধিক জিনিসপত্র এখানে ছিল, একটা লেডিস ব্যাগ, একটা জেন্টস ব্যাগ সহ একাধিক জিনিসপত্র কিন্তু এই যে রুম, এই গেস্ট হাউসে যে 301 নম্বর রুম যেখানে তারা ছিলেন সেখান থেকে উদ্ধার হয়েছে। এবং এখানকার যিনি কেয়ারটেকার তিনি বলেছেন যে শুধু গতকালকেই নয়, এর আগেও তিনবার শেষ এসেছিল রবিবার এবং তার আগেও তারা এসেছিল এই গেস্ট হাউসে। এবং এখানেই প্রশ্ন উঠছে, যেখানে এই নিকু রাহুলকে জানাচ্ছে যে তাকে ভয় দেখাতো, তাকে বিয়ে করার জন্য চাপ দিত রাকেশ, এর নেপথ্যে আর কি কারণ থাকতে পারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক, নেপথ্যে ত্রিকোণ প্রেমের সম্পর্ক উঠে আসছে এবং বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক, নেপথ্যে কি ত্রিকোণ প্রেম? পুলিশের তদন্তে অনুমান। কলকাতা টিভির হাতে তরুণীর পুরুষ সঙ্গীর অডিও, রাকেশের সুইসাইড নোট, ইনজামুলের নাম। 2 মাসে নিকু দুবের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। বুধবার বিকেল 4:58 ফোন করি নিকুকে, ফোনে বলে আমাকে বাঁচাও, রাকেশ গুলি করেছে, আমাকে ছবি পাঠায়। এরপর বজবজ থানায় যাই, দাবি ইনজামুল মোল্লার। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ। বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক, নেপথ্যে ত্রিকোণ প্রেম, পুলিশের তদন্তে অনুমান। কলকাতা টিভির হাতে তরুণীর পুরুষ সঙ্গীর অডিও, রাকেশের সুইসাইড নোটে ইনজামুলের নাম এবং সেই এক্সক্লুসিভ অডিও আমাদের হাতে এসেছে। সেখানে ইনজামুল সে বলছে যে 2 মাসে নিকু দুবের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। বুধবার বিকেলে তাকে ফোন করে এবং ফোনে নিকু তাকে বলে যে আমাকে বাঁচাও, রাকেশ গুলি করেছে এবং সেই ছবি কিন্তু ইনজামুলকে নিকু পাঠিয়েছিল। সেই ছবি নিয়ে বজবজ থানায় যায়, এমনটাই দাবি করছে ইনজামুল মোল্লা। কলকাতা টিভির হাতে সেই এক্সক্লুসিভ অডিও এসেছে। যখন 4:58 নাগাদ ওই নিকুকে কল করি, আমি নিজে কলটা করেছিলাম যে কোথায় আছে দেখি। এবার ওর ভাই আমার সাথে ছিল, তো আমি যেই কলটা করেছি না, তো সঙ্গে সঙ্গে নিকু বলছে हमको बचा लो, राकेश ने मेरे को गोली कर दिया। राकेश कौन है मेरे को मालूम नहीं है ना। मैं उसको भाई को पूछा, वो बोला हवलदार है, हवलदार को भी मालूम नहीं है। তো ও বলছে যে আমাদের পাশের বাড়িতে থাকে, তো এই তাই। তাও আমাকে ওখানে আসতে বলেছে। আমি কি করেছি, ওখান থেকে আমার যে বস আছে না, যে আমি যার কাছে কাজ করি, তাকে বললাম, সে আমাকে নিয়ে ওখানে যে বজবজ থানা আছে, বজবজ থানাতে নিয়ে গেছে। বজবজ থানায় বলতে, এবার আমি বিশ্বাস করিনি, আমাকে বলি একটা পিক পাঠাও, তাও আমাকে পিক পাঠিয়েছে। আমি তো ওটা বিশ্বাসই করিনি যে গুলি এটা হতে পারে না, কারণ আমি রেল এরকম দেখিনি না। আমি গ্রামে থাকা ছেলে, আমার বাড়ি হচ্ছে মগরাহাটে। তো এবার ও পিক পাঠিয়েছে, তখন আমি পিকটা আর ওই সবগুলো নিয়ে আমি থানাকে দেখিয়েছি। থানা থেকে ওখানে লালবাজার কল করেছে, কল করে আমাদের বললো তোমরা বাইক নিয়ে চলে যাও, আর লেক থানার নাম্বার দিয়ে দিয়েছিল। আচ্ছা, আর নিকুর সঙ্গে কি আপনার রিলেশন ছিল? রিলেশন মতলব আমি 2 মাস কথা বলছি, তো রিলেশনে আমরা যেতে চাইছি, কিন্তু ও বলছে আমাদের হবে না, এই করে এমনি টুকটাক কথা হতো জাস্ট। আপনি ব্ল্যাকমেল করতেন নিকুকে? না, আমি তো কোনো ব্ল্যাকমেল করতাম না। আচ্ছা, ওখানে বলেছে যে আপনি ব্ল্যাকমেল করতেন, সেই কারণের জন্য নিকু ভয় পেত, আপনি ভয় দেখাতেন। না, ওইরকম কোনো ব্যাপার নেই। ওর মা ফা সব মোটামুটি, আমি ওখানেই তো আছি, আমি কেন ভয় দেখাবো? আমাদের রিলেশন এই 2 মাস কাজ করছে, টোটাল 2 মাস হচ্ছে। 2 মাস। আচ্ছা, কোভিডের সময় থেকে আপনি চেনেন কি নিকুকে? না, তখন আমি চিনতামই না, জানতামিও না। আচ্ছা, এই 2 মাস হলো আপনি কথা বলছেন? 2 মাস হচ্ছে আমি কথা বলছি, পাক্কা 2 মাস। আর এই রাকেশের সঙ্গে ওর কি সম্পর্ক ছিল, এই নিয়ে কোনোদিন এটা আমি কোনোদিনই জানতাম না। শুধু বলতো আমাদের এখানে একজন আছে, সে আমাকে আমার এই গুলি করার এই দেখায় ও দেখায়, ব্ল্যাকমেল করে, আমি অতটা ধ্যান দিইনি। কিন্তু এখানে কালকেরে যখন আমি এসেছি, এখানে দেখলাম আপনাকে বলতো যে রাকেশ ভয় দেখায় ওকে। না, রাকেশ বলেনি, রাকেশ নামই আমি জানতাম না। আচ্ছা,
রাকেশ নামটা কালকেরই জানলাম আমি। তাহলে কি বলতো, মানে কি বলতো একটা হাবলদার আছেন আমাদের এখানে, ও হাবলদার করতো, যে হাবলদার বলে একজন আমার সবসময় করে, এরা নাম বলতো। তো আমি বলি আমি ওর সঙ্গে রিলেশনে নেই। বলতো ভয় দেখায়? হ্যাঁ হ্যাঁ, ভয় দেখিয়ে আমার সঙ্গে বিয়ে করতে চাই, এরা নাম করতে চাই, এরা নাম বলতো। আসছি পরের খবরে। হাতরাসের মর্মান্তিক দুর্ঘটনা 48 ঘন্টা পার, গ্রেফতার 6 জন সেবাদার ফেরার। স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা এবং ভোলে বাবার একাধিক আশ্রমে তল্লাশি উত্তরপ্রদেশ পুলিশের। মৃতের সংখ্যা বেড়ে 123। এত জনের যে মৃত্যু হয়েছে এই সৎসঙ্গের অনুষ্ঠানে, কোথায় এই ভোলে বাবা এবং সে যে আশ্রমে গা ঢাকা দিয়ে রয়েছে 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না, এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। फोने रोचन प्रतिनिधि मनीष तिवारी। मनीष जी, उत्तर प्रदेश पुलिस क्या बोल रही है? इतनी दिन हो चुके हैं इस घटना के बाद, अभी तक कोई कार्रवाई नहीं हुई है। नहीं, बिल्कुल। जिस प्रकार से अगर देखा जाए तो उत्तर प्रदेश के हाथरस के मामले में वहाँ के जो एसएसपी के द्वारा जो है मीडिया के सामने मुखातिब हुए और उनके द्वारा ये कहा गया कि 20 लोग को हिरासत में लिया गया था और पूछताछ करने के बाद जो है 6 लोगों को गिरफ्तार कर लिया गया है। हालांकि जिस प्रकार से सबसे बड़ा सवाल जिस प्रकार से अब तक सामने है कि उनसे जब ये पूछा गया एसएसपी से कि जो भोले बाबा है उनके ऊपर जो है एफआईआर दर्ज नहीं की गई है, तो उनका ये कहना रहा कि ये विवेचना का विषय है और विवेचना की जा रही है। विवेचना करने के बाद, जांच करने के बाद जो है जो लोग इसमें लिप्त पाए जाएंगे तो उनके खिलाफ गिरफ्तारी की जाएगी। लेकिन सबसे अहम बात देखा जाए, जिस प्रकार से 123 लोग, जो अब संख्या जो है, क्योंकि आज भी 2 औरतों की मौत हुई है, तो अब ये संख्या जो है 123 हो गई है और 123 की संख्या मौत होने के बाद जो है पुलिस विवेचना जरूर कर रही है, लेकिन जो बाबा के सुरक्षा में गार्ड लगे हुए थे उनकी गिरफ्तारी की गई है। और ये जो भोले बाबा है, इनका पास्ट रिकॉर्ड है, जो क्राइम रिकॉर्ड है वो भी सामने आया है और सत्संग में वो मौजूद थे, पुलिस की निगरानी में ये घटना हुई है। इतना सब कुछ बाहर आने के बाद भी उत्तर प्रदेश पुलिस से कोई बयान आया है सामने? जी बिल्कुल। अगर देखा जाए जिस प्रकार से भोले बाबा का असली नाम राजू पाल है और ये हेड कांस्टेबल थे और इनके ऊपर जो है पहले भी कई संगीन मामले हैं। एक बार ये पहले महिला के साथ छेड़छाड़ के मामले में जेल भी जा चुके हैं और जिस प्रकार से वहाँ के गांव के लोग के निवासी और जिस प्रकार से जो है हादसा में जब पूरा ये मामला सामने आया, जब वहाँ पर भगदड़ मची तो वहाँ पर 70 पुलिसकर्मी मौजूद थे, बाबा भी मौजूद थे, लेकिन उसके बावजूद अब तक जो है एफआईआर में बाबा का नाम नहीं आया है। तो ये सबसे बड़ी बात है। बाबा उसी दिन से बिल्कुल गायब है, अभी तक जो है ये पता नहीं चल पा रहा है कि बाबा कहाँ पर है। पुलिस लगातार दबिश देने का दावा जरूर कर रही है, लेकिन कह सकते हैं कि बाबा का सुराग अभी तक नहीं मिल पा रहा। बाबा कहाँ गए इसकी जानकारी जो है उत्तर प्रदेश पुलिस के अधिकारियों के पास नहीं है। पुलिस हालांकि ये कह रही है कि हम जांच जरूर कर रहे हैं। तो अभी तक की देखा जाए जिस प्रकार से बाबा के ऊपर आपराधिक मामले हैं, छेड़छाड़ के मामले में जेल गए, एक लड़की को एक डेड लड़की को जो है दोबारा जिंदा करने के लिए 2 दिन तक उन्होंने आश्रम में उस लड़की को रखा, उस पर भी इनके खिलाफ जो है मामला दर्ज किया गया था। आगरा में भी इनके खिलाफ 2000 में इनके खिलाफ मामला दर्ज किया गया। तो कह सकते हैं कि बाबा के ऊपर कई संगीन मामले हैं, उसके बाद जो है बाबा का पता नहीं चल पा रहा है और अभी भी पुलिस ने जो है एफआईआर में जो है बाबा का नाम दर्ज नहीं किया है। तो ये सबसे बड़ा सरकार के ऊपर सवाल उठ रहा है, पुलिस प्रशासन के ऊपर सवाल उठ रहा है। अब ये देखना है कि पुलिस जो अपनी जांच कर रही है, जांच के बाद और कौन कौन से लोगों की गिरफ्तारी की जाती है। जी शुक्रिया। कथा बोललाम प्रतिनिधि मनीष तिवारीर संगे। আসি পরের খবরে। প্রধানমন্ত্রী বাসভবনে টি20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দল সকালে বার্বাডোস থেকে বিশেষ বিমানে দিল্লি বিমানবন্দরে নামেন কোহলিরা। ভারতীয় দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিল অগণিত ভক্তের ভিড়। বিকেলে মুম্বাইয়ে নারিমন পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত ক্রিকেটারদের নিয়ে এক শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে। বিসিসিআই এই শোভাযাত্রা আয়োজন করেছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই রোড শো শুরু হবে এবং আমরা জানি যে বার্বাডোসে যে দুরন্ত খেলা দেখিয়েছে ভারতীয় দল, যেভাবে তারা খেলেছে গোটা দেশবাসীর কাছে সেটা স্মরণীয় একটা খেলা হয়ে থাকবে এবং ইতিহাসের পাতায় রোহিত, বিরাট কোহলিদের নাম থাকবে।
I just want to say that we are really proud of the team, what they've done and what they've achieved for their country. Yo, Team India! You will go right away with them only. Yeah, हम लोग घर से यहाँ से चल के आए, अभी हम लोग सीधा गाड़ी पकड़ के जाएंगे वानखेड़े। इंडिया वानखेड़े, यहाँ से वानखेड़े बाइक में। বিমানবন্দরে দেখা যায় অগণিত ভক্তের ভিড়, প্রচুর মানুষ। তারা বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব তাদের দেখতে ভিড় জমান এবং তারা এখন অপেক্ষা করছেন সেই রোড শোয়ের। এরপরে বিমানবন্দর থেকে তারা ওয়াংখেড়ে সোজা চলে যাবেন, সেটাই কিন্তু জানালেন ভক্তরা। और अपना जो कैप्टन रोहित शर्मा और विराट कोहली और हार्दिक पांड्या ने जो कमबैक किया है और स्पेशली बुमराह, इन सब का परफॉर्मेंस से हम बहुत खुश हैं और हमको बहुत गर्व है कि हम 11 साल बाद एक ट्रॉफी घर लेके आए। চারটে চার দিকে এখন এই পর্যন্ত। দেখছেন কলকাতা টিভি, রাত ৩:০৭।